ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা ক্লাস 11-এর সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অণু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করব, যা হলো নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের উপাদান অর্থাৎ নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড সম্পর্কে। স্টুডেন্টস, আমরা এই চ্যাপ্টারে দেখেছিলাম 4 প্রকার জৈব অণু। একটি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। আমরা আগের ভিডিওগুলোতে 3 প্রকার জৈব অণু সম্পর্কে জেনেছি, যার একটি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। আর আজকের ভিডিওতে আমরা আরও এক প্রকার জৈব অণু সম্পর্কে জানব, জৈব অণু বা বায়োমলিকিউল সম্পর্কে জানব, যা হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই ভিডিওতে আমরা নিউক্লিক অ্যাসিডের উপাদান অর্থাৎ নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড সম্পর্কে জানব এবং এর পরের ভিডিওতে ডিএনএ, আরএনএ এগুলি সম্পর্কে জানব। তাই স্টুডেন্টস, তোমরা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখে নাও। অবশ্যই তোমাদের কাছে প্রতিদিনের মতো সহজ মনে হবে। স্টুডেন্টস, প্রথমত আমাদের জানতে হবে নিউক্লিক অ্যাসিড জিনিসটি কি। প্রথমত আমরা জানবো কি নিউক্লিক অ্যাসিড জিনিসটি কি। দেখো, আমরা দেখি যে ডিএনএ ও আরএনএ থাকে আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে। এই নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ডিএনএ এবং আরএনএকে একত্রে বলা হয় কি নিউক্লিক অ্যাসিড। এবার স্টুডেন্টস, আমরা জানবো এই নিউক্লিক অ্যাসিড কিভাবে আবিষ্কার হয়েছিল, ডিসকভারি। দেখো, প্রথমত একজন বিজ্ঞানী এফ মিশ্চার 1869 খ্রিস্টাব্দে পুঁজ কোষ বা পাস সেল থেকে পুঁজ কোষ বা পাস সেল এর নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার বস্তু আবিষ্কার করলেন, যাকে তিনি নাম দিলেন কি নিউক্লিন। তাহলে এই রকম যে পুঁজের যে কোষ, এই কোষের নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার বস্তু আবিষ্কার করলেন, যাকে তিনি নাম দিলেন কি নিউক্লিন। বিজ্ঞানী এফ মিশ্চার 1869 খ্রিস্টাব্দে। এর পরবর্তী সময়ে এই এফ মিশ্চারেরই ছাত্র একজন বিজ্ঞানী অল্টম্যান, তিনি কি করলেন 1889 খ্রিস্টাব্দে এই যে নিউক্লিন অর্থাৎ কোষের নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিন থাকে, এই নিউক্লিনের অ্যাসিড ধর্ম থাকায়, কি ধর্ম? অ্যাসিড ধর্ম। এই অ্যাসিড ধর্ম থাকায় বিজ্ঞানী অল্টম্যান এই নিউক্লিনকে নাম দিলেন কি নিউক্লিক অ্যাসিড হিসাবে। তাহলে এই ছিল আবিষ্কার নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা এফ মিশ্চার সর্বপ্রথম পুঁজ কোষের নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার বস্তু আবিষ্কার করলেন, যাকে কি বলা হলো নিউক্লিন। এই নিউক্লিনকে পরবর্তী পর্যায়ে অল্টম্যানেরই বিজ্ঞানী এফ মিশ্চারেরই ছাত্র কী করলেন, বিজ্ঞানী অল্টম্যান 1889 খ্রিস্টাব্দে এই নিউক্লিনের অ্যাসিড ধর্ম থাকার জন্য একে নিউক্লিক অ্যাসিড নামকরণ করলেন। তাহলে প্রথম নিউক্লিক অ্যাসিড নামকরণ কে করলেন? তোমাদের নিট এক্সামে কোশ্চেন আসবে, বলতে হবে কি বিজ্ঞানী অল্টম্যান। এবং নিউক্লিক অ্যাসিড কি ডিএনএ এবং আরএনএকে একত্রে বলবো কি নিউক্লিক অ্যাসিড। এবারে স্টুডেন্টস, আমাদের জানতে হবে কি নিউক্লিক অ্যাসিডের উপাদান। নিউক্লিক অ্যাসিডের উপাদান বা কম্পোজিশন অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের উপাদানগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে আমরা যদি দেখি নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ ও আরএনএকে একত্রে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের প্রধান উপাদান যদি আমরা দেখি, তা হলো নিউক্লিওটাইড। তোমাদের নিট এক্সামে কোশ্চেন আসবে, বলা হবে কি নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ এবং আরএনএর গঠনগত এককের নাম কি? বলতে হবে কি নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইড আবার দুটি উপাদান দ্বারা গঠিত হয়। একটা হলো ফসফেট গ্রুপ বা যাকে বলা হয় কি ফসফরিক অ্যাসিড, আরেকটি হলো
আরেকটি হলো নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড দ্বারা গঠিত হয়। তাহলে দেখো নিউক্লিওটাইড আবার ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড এবং নিউক্লিওসাইড দ্বারা গঠিত। তাহলে এই নিউক্লিওসাইড আবার দুটি উপাদান দ্বারা গঠিত হয়। দেখো নিউক্লিওসাইড গঠিত হয় পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা কথাটির অর্থ হচ্ছে কি 5 কার্বনযুক্ত শর্করা। যে পেন্টোজ শর্করাটা এই নিউক্লিওসাইডে অর্থাৎ নিউক্লিক অ্যাসিডে থাকে তা হলো রাইবোজ শর্করা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর নিট। তাহলে এই পেন্টোজ শর্করা যার নাম কি রাইবোজ শর্করা। এছাড়াও থাকে কি নাইট্রোজেন বেস। তাহলে নিউক্লিওসাইড গঠিত হয় কি কি দ্বারা? পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন বেস। নিউক্লিওটাইড কি কি দ্বারা গঠিত হয়? ফসফেট গ্রুপ এবং নিউক্লিওসাইড দ্বারা, অর্থাৎ ফসফেট গ্রুপ প্লাস পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস দ্বারা নিউক্লিওটাইড গঠিত হয়। এবার আমরা দেখব কি কি আমরা নাইট্রোজেন বেস দেখতে পাই। আমরা এক প্রকার নাইট্রোজেন বেস দেখি পিউরিন বেস, এবং আরেক প্রকার নাইট্রোজেন বেস দেখি যা হলো কি পিরিমিডিন। পিউরিন বেস এবং পিরিমিডিন বেস, পিরিমিডিন নাইট্রোজেন বেস। পিউরিন হলো অ্যাডেনিন বা এ, যাকে শর্টে এ দ্বারা চিহ্নিত করা হবে। গুয়ানিন বা যাকে বলা হবে কি জি। পিরিমিডিন বেসগুলো হলো থাইমিন বা যাকে টি দ্বারা উল্লেখ করা হয়, সাইটোসিন বা সি দ্বারা, এবং আরএনএতে এক প্রকার নাইট্রোজেন বেস থাকে, সেটি হলো ইউরাসিল, যাকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ডিএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। আরএনএতে এই থাইমিনের পরিবর্তে কি থাকে? ইউরাসিল অর্থাৎ ইউ থাকে। তাহলে আমরা দেখে নিলাম নাইট্রোজেন বেস। এবার আমরা দেখব পেন্টোজ শর্করা বা রাইবোজ শর্করা সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখব। দেখো এই পেন্টোজ শর্করা কথাটির অর্থ হচ্ছে কি, এটি কয় কার্বনযুক্ত শর্করা? 5 কার্বনযুক্ত শর্করা। কয় কার্বনযুক্ত? 5 কার্বনযুক্ত। যদি আমরা এই পেন্টোজ শর্করা দেখি তাহলে এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, এখানে রয়েছে কি 5 নম্বর কার্বন রয়েছে। এই পেন্টোজ শর্করা অর্থাৎ এই শর্করাটির নাম হলো রাইবোজ শর্করা। স্পেসিফিক ইহার নাম হলো রাইবোজ শর্করা। এখানে 5 কার্বন থাকে বলে পেন্টোজ শর্করা। এদের আমরা স্ট্রাকচারটি যদি দেখি, ওপরের দিক বরাবর 1 নম্বর কার্বনে OH, নিচের দিক বরাবর কি থাকে H, এখানে কি থাকে H OH 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে কি থাকে H OH, 5 নম্বর কার্বনে 4 নম্বর কার্বনে কি থাকে H, 5 নম্বর কার্বনে কি থাকে CH2 আর কি থাকে OH। তাহলে এটি ছিল কি একটি রাইবোজ শর্করা স্ট্রাকচার। এখানেও আমরা যদি দেখি দেখতে পাবো কি OH H, 2 নম্বর কার্বনে H OH H OH, 4 নম্বর কার্বনে H, 5 নম্বর কার্বনে CH2 OH। তাহলে আমরা এগুলো দেখলাম কি রাইবোজ শর্করা। দেখো স্টুডেন্টস, এই যে পেন্টোজ শর্করা বা রাইবোজ শর্করা, যদি আমরা এই রাইবোজ শর্করাটি দেখি, ইহার 2 নম্বর কার্বনে যে OH গ্রুপটি রয়েছে, এই OH গ্রুপ থেকে যদি একটি অক্সিজেন বিচ্ছিন্ন হয়ে যায় বা যদি না থাকে, তাহলে এই রাইবোজ শর্করাটিকে আমরা নাম দেব কি ডিঅক্সি রাইবোজ শর্করা। ডিঅক্সি বা বলা হবে কি 2-ডিঅক্সি রাইবোজ শর্করা। এই 2-ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে ডিএনএতে। কোথায় থাকে এই 2-ডিঅক্সি রাইবোজ শর্করা? ডিএনএতে থাকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মেডিকেল নিট এক্সামে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, বাংলায় কিন্তু প্রশ্ন হবে এবার থেকে। 2020-তে হয়েছে এবং 21 থেকেও এইরকম বাংলায় কোশ্চেন আসবে নিট পরীক্ষার জন্য। তাই তোমরা ভালোভাবে প্রিপারেশান নাও এবং আমি সহজভাবে তোমাদের বোঝানোরও চেষ্টা করছি। তাহলে দেখো নিট এক্সামে কোশ্চেন আসবে। তাহলে দেখো এই যে রাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করা 2 নম্বর কার্বনে যে অক্সিজেনটি ছিল সেটি যদি না থাকে, তখন এই রাইবোজ শর্করাকে কী বলা হবে? 2-ডিঅক্সি। ডিঅক্সি 2-ডিঅক্সি। ডি কথাটার অর্থ কি নেই, অক্সি মানে কি অক্সিজেন, 2 মানে কত 2 নম্বর কার্বনে। তাহলে এই যে রাইবোজ শর্করাটি কোথায় থাকবে? ডিএনএতে থাকবে। তাহলে এই কারণে ডিএনএকে কী নামে ডাকা হয়? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো, এন হচ্ছে নিউক্লিক, এ হচ্ছে কি অ্যাসিড। তাহলে এই যে রাইবোজ শর্করা, এই এক প্রকার যে রাইবোজ শর্করা, দেখো এখানে আমরা এটিও দেখতে পাচ্ছি, এটিও একটি রাইবোজ শর্করা।
এই রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনে যদি অক্সিজেন থাকে তাহলে তখন এখানে ডিঅক্সি কথাটা বলার দরকার নেই, অর্থাৎ এখানে এটি কি দেখতে পেলাম আমরা, রাইবোজ শর্করা। এই রাইবোজ শর্করা থাকে কোথায়, আরএনএতে। কোথায় থাকে, আরএনএ। ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএতে থাকে বলে তখন বলা হচ্ছে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোজ শর্করা কোথায় থাকে, আরএনএতে, সেই কারণে এর নামকরণ করা হয়েছে কি রাইবো। এই যে রাইবোজ শর্করা, রাইবো, এন কথাটার অর্থ হচ্ছে কি নিউক্লিক, এ কথাটার অর্থ হচ্ছে কি অ্যাসিড। তাহলে স্টুডেন্টস দেখো, এই যে পেন্টোজ শর্করা আমরা দেখলাম বা রাইবোজ শর্করা, এটি কিন্তু 2 প্রকার দেখলাম। একটি হচ্ছে ডিএনএতে থাকে যদি ডিঅক্সি রাইবোজ শর্করা, এবং যদি আরএনএতে থাকে তখন তাকে বলা হবে কি রাইবোজ শর্করা। রাইবোজ শর্করা কোথায় থাকবে, আরএনএ, এবং ডিঅক্সি রাইবোজ শর্করা কোথায় থাকবে, ডিএনএতে থাকবে। তাহলে আমরা এইরকমভাবে পেন্টোজ শর্করা অর্থাৎ রাইবোজ শর্করা এবং ডিঅক্সি রাইবোজ শর্করা জেনে নিলাম। এবার আমরা দেখব কি নাইট্রোজেন বেস, পিউরিন, পিরিমিডিন, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন। দেখো স্টুডেন্টস, এই যে এটি একটি হচ্ছে কি পেন্টোজ শর্করা। এই পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনে দেখো কি রয়েছে, OH গ্রুপ। এই OH গ্রুপটি নাইট্রোজেন বেস, যে কোনো নাইট্রোজেন বেস, আমি ধরলাম এখানে অ্যাডেনিন। এই অ্যাডেনিন নাইট্রোজেন বেসটি 1 নম্বর কার্বনের OH গ্রুপের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে এক প্রকার বন্ড গঠনের মাধ্যমে নাইট্রোজেন বেসটি রাইবোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই বন্ডটিকে বিশেষ নাম দেওয়া হয়, বলা হয় কি গ্লাইকোসাইডিক বন্ড। দেখো স্টুডেন্টস, এই যে পেন্টোজ শর্করা অর্থাৎ রাইবোজ শর্করা, তার সঙ্গে নাইট্রোজেন বেস একটি যুক্ত হয়ে গেছে 1 নম্বর কার্বনে, তখন এটাকে আমরা কি নাম দেব, নিউক্লিওসাইড। অর্থাৎ নিউক্লিওসাইড কী দ্বারা গঠিত হয়, শর্করা, পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস, শর্করা আর হচ্ছে কি নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা দ্বারা। তাহলে এখানে আমরা একটি নিউক্লিওসাইড দেখতে পাচ্ছি। একই রকমভাবে এই যে রাইবোজ শর্করা অর্থাৎ আরএনএতে থাকে, এখানেও ধরো এই যে 1 নম্বর কার্বন রয়েছে, এখানে ধরো একটি নাইট্রোজেন বেস ইউরাসিল। এই যে ইউরাসিল, এই নাইট্রোজেন বেসটি 1 নম্বর কার্বনের OH গ্রুপের সঙ্গে বিশেষ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লাইকোসাইডিক বন্ধন গঠন করলো, দিয়ে ওই নাইট্রোজেন বেসটি পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে গেল। তখন এটি কি গঠন করলো, নিউক্লিওসাইড গঠন করলো। দেখো তাহলে এরাও হচ্ছে নিউক্লিওসাইড। যখনই পেন্টোজ শর্করার সঙ্গে নাইট্রোজেন বেস যুক্ত, এটাও পেন্টোজ শর্করার সঙ্গে যখন নাইট্রোজেন বেস যুক্ত, তখন এটাকে বলা হবে কি নিউক্লিওসাইড। দেখো স্টুডেন্টস, এই যে নিউক্লিওসাইড, এটি যদি ডিএনএতে থাকে, এই নিউক্লিওসাইডটা কোথায় থাকবে, ডিএনএ। যদি ডিএনএতে থাকে এই নিউক্লিওসাইডটিকে বলা হবে কি ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড, ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড। যদি এই নিউক্লিওসাইডটি আরএনএতে থাকে তখন একে নাম দেওয়া হবে কি রাইবো নিউক্লিওসাইড। বোঝা গেল? তাহলে স্টুডেন্টস এই রকমভাবে এই যে আমরা নিউক্লিওসাইডটি দেখতেছি, দেখো অ্যাডেনিন পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়েছে, নিউক্লিওসাইড ইউরাসিল পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করেছে। এই নিউক্লিওসাইডগুলোর কিন্তু একটি স্পেসিফিক নাম থাকে। তোমাদেরকে এই রকম একটি স্ট্রাকচার তোমাদের নিট এক্সামে তুলে দেওয়া থাকবে, এই রকম একটি স্ট্রাকচার যেখানে 1 নম্বর কার্বনে অ্যাডেনিন পেন্টোজ শর্করা যুক্ত রয়েছে, এটি একটি নিউক্লিওসাইড। কিন্তু এই নিউক্লিওসাইডের একটি স্পেসিফিক নাম রয়েছে, এই স্পেসিফিক নামগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে দিয়ে দেওয়া থাকবে, সেগুলো কিন্তু তোমাদের মাথা গুলিয়ে যাবে। সেগুলো আমরা সহজে যাতে সলভ করতে পারবো তার জন্য আমরা একটি ছকের মাধ্যমে এটি দেখব, যেখানে আমরা দেখব কি দেখো এখানে 3টি রো, এটি একটি রো কলাম, এটা একটা কলাম, এটি একটি কলাম করা হলো। এখানে দেখো দেয়া থাকবে কি নাইট্রোজেন বেস, এখানে থাকবে কি পেন্টোজ শর্করা থাকলো। আমরা বোঝার জন্য এটি দেখব সহজে, যাতে এই যে এইরকম কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি। এইরকম তুলে দেওয়া থাকবে, বলা হবে এটি কি পেন্টোজ শর্করা থাকবে এখানে। আচ্ছা, এখানে পেন্টোজ শর্করা, দেখো নাইট্রোজেন বেস, প্রথমত আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেন বেস অ্যাডেনিন, যাকে এ দ্বারা উল্লেখ করা হয় অ্যাডেনিন, প্লাস পেন্টোজ শর্করা, প্লাস দেখো পেন্টোজ শর্করা রয়েছে, নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা যুক্ত হয়ে কি তৈরি করে আমরা জানি, নিউক্লিওসাইড।
দেখো এই যে চিত্রটি রয়েছে এই রকম চিত্র তোমাদেরকে দিয়ে দেবে, বলবে এটি কি, এমসিকিউ থাকবে, এটি কি অ্যাডেনিন পেন্টোজ শর্করা না কি, এরকমভাবে প্রশ্ন থাকবে। দেখো তোমাদের কি বলতে হবে, এটি একটি নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডটির স্পেসিফিক নাম কি আমরা দেখব। দেখো অ্যাডেনিন পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে গেলে যে নিউক্লিওসাইডটি গঠন করে তাহাকে বলা হয় অ্যাডেনোসিন। অ্যাডিনোসিন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে কি অ্যাডেনোসিন গেল। তাহলে এই যে চিত্রটি রয়েছে তোমাদেরকে এমসিকিউ দেবে, এটি একটি অ্যাডেনিন পেন্টোজ শর্করা না অ্যাডেনোসিন না কিছুই নয়, তখন তোমাকে টিক মারতে হবে এটি হচ্ছে কি অ্যাডিনোসিন। অর্থাৎ অ্যাডেনিন পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে, দেখো একটি নিউক্লিওসাইড অর্থাৎ অ্যাডেনোসিন। যদি এখানে তোমার নাইট্রোজেন বেসটি এই অ্যাডেনিন ছিল, যদি এখানে কি থাকে গুয়ানোসিন, যাকে জি দ্বারা উল্লেখ করা হয় গ্লাস পেন্টোজ শর্করা, তখন এই যে নাইট্রোজেন নিউক্লিওসাইডটি তৈরি হবে তখন তাকে বলা হবে কি গুয়ানোসিন গেল। তাহলে এই গুয়ানোসিন গেল। এবারে যদি এখানে দেওয়া থাকে কি থাইমিন, থাইমিন যদি থাকে এখানে নাইট্রোজেন বেস কি রয়েছে দেখো থাইমিন মানে টি প্লাস নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা দিয়ে যে নিউক্লিওসাইডটি গঠন করে তাকে কি বলা হবে, দেখো অ্যাডিনোসিন গুয়ানোসিন থাইমিডিন, ইংরেজিতে যাকে বানানটা দেখো থাইমিডিন। এবার আমরা দেখব একই রকমভাবে আরও একটি নাইট্রোজেন বেস থাইমিন ছিল, এরপর আমরা দেখব কি সাইটোসিন। দেখো এখানে যদি আমরা দেখি সাইটোসিন প্লাস পেন্টোজ শর্করা, তাহলে এখানে যে নিউক্লিওসাইডটি থাকবে তার নাম হবে সাইটিডিন। যেরকমভাবে এই যে সাইটিডিন অ্যাডিনোসিন আর হচ্ছে কি সাইটিডিন, এটি গেল ডিএনএতে। যদি এই রকমভাবে একটি চিত্র উল্লেখ করা থাকবে যেখানে নাইট্রোজেন বেস ইউরাসিল আছে, দেখো এটি তো আরএনএতে থাকে পেন্টোজ শর্করা প্লাস কি রয়েছে নাইট্রোজেন বেস ইউরাসিল। তাহলে যদি এখানে নাইট্রোজেন বেস যদি থাকে ইউরাসিল বা ইউ, সেক্ষেত্রে যদি পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয় তখন নাম হবে কি ইউরিডিন। ইউরিডিন এইরকমভাবে নাম থাকবে। তাহলে দেখো তোমাদের নিট পরীক্ষা 2016তে মনে হয় এরকম কোশ্চেন একটা এসেছিল যে পেন্টোজ শর্করা রয়েছে তার সঙ্গে ইউরাসিল যুক্ত রয়েছে 1 নম্বর কার্বনে, দিয়ে বলছে এটি কি, এটি একটি ইউরাসিল না এটি একটি পেন্টোজ শর্করা না এটি একটি ইউরিডিন না কোনো কিছুই নয়, তখন তোমাকে টিক মারতে হবে এটি একটি নিউক্লিওসাইড যার নাম হচ্ছে কি ইউরিডিন। এবারে স্টুডেন্টস আমরা দেখো নিউক্লিওসাইড তাহলে জানলাম কি পেন্টোজ শর্করা প্লাস নাইট্রোজেন বেস। এবারে আমরা দেখব যে নিউক্লিওসাইড, এবারে নিউক্লিওটাইডটি কীভাবে গঠিত হবে, অবশ্যই ফসফেট গ্রুপ যুক্ত হলে নিউক্লিওসাইডের সঙ্গে তবেই কি তৈরি হবে নিউক্লিওটাইড। দেখো এই যে নিউক্লিওসাইডটি রয়েছে অর্থাৎ পেন্টোজ শর্করা, এই পেন্টোজ শর্করার এটি কত নম্বর কার্বন, 5 নম্বর কার্বন ওইচ গ্রুপ রয়েছে। এই 5 নম্বর কার্বনের ওইচ গ্রুপের সঙ্গে ফসফেট গ্রুপ বিক্রিয়া করে, বোঝা গেল, দিয়ে ওই 5 নম্বর কার্বনের সঙ্গে এক প্রকার বন্ড গঠন করে দেয় যাকে বলা হয় কি ফসফো এস্টার বন্ড। তাহলে এই ফসফো এস্টার বন্ড গঠনের মাধ্যমে ফসফেট কার সঙ্গে যুক্ত হয়ে গেল নিউক্লিওসাইড অর্থাৎ পেন্টোজ শর্করার সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে একে আমরা কি বলবো নিউক্লিওটাইড। পেন্টোজ শর্করা রয়েছে, এটি নাইট্রোজেন বেস রয়েছে প্লাস ফসফেট গ্রুপ, তাহলে তখন এটাকে আমরা কি বলবো নিউক্লিওটাইড। কি কি দ্বারা গঠিত হবে, ফসফেট গ্রুপ, সুগার বা শর্করা প্লাস নাইট্রোজেন বেস দ্বারা কি গঠিত হয় নিউক্লিওটাইড। তাহলে এটি একটি নিউক্লিওটাইড, এতক্ষণ ছিল নিউক্লিওসাইড, এবারে যখনই ফসফেট যুক্ত হয়ে গেছে নিউক্লিওটাইড। এখানেও দেখো 5 নম্বর কার্বনের ওইচ গ্রুপের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে ফসফেট যুক্ত হয়ে গেল নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেস পেন্টোজ সুগার ফসফেট গ্রুপ, তার মানে এটি একটি কি হয়ে গেল নিউক্লিওটাইড। তাহলে এখানে আমরা ডিএনএতে ছিল যদি নিউক্লিওটাইড তখন নিউক্লিওসাইড, তখন এটাকে আমরা বলছিলাম ডিঅক্সিরাইবো নিউক্লিওসাইড। এবার আমরা বলবো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, বোঝা গেল ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। এটিও আমরা বলছিলাম রাইবো নিউক্লিওসাইড ছিল, যেই ফসফেট গ্রুপ যুক্ত হয়ে গেল
রাইবো নিউক্লিওটাইড হয়ে গেল। কিভাবে চিনব? 2 নম্বর কার্বনে অক্সিজেন যদি না থাকে ডিঅক্সি, যদি থাকে তাহলে হচ্ছে কি রাইবো, ডিঅক্সি রাইবো। যদি না থাকে, যদি থাকে অক্সিজেন তাহলে কী হবে? রাইবো। তাহলে এবারে দেখো স্টুডেন্টস, তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে কি গ্রুপ যুক্ত হয়েছিল? ফসফেট বা পি গ্রুপ যুক্ত হয়ে গেছে। দেখো ফসফেট গ্রুপ, তাহলে অ্যাডিনোসিন প্লাস ফসফেট গ্রুপ যদি যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে কি যৌগ কি তৈরি হতে পারে? তাহলে নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হওয়া মানে কি তৈরি হবে? নিউক্লিওটাইড। নিউক্লিওসাইড ছিল নিউক্লিওটাইড। এবারে দেখো এই যে ধরো এখানে কি রয়েছে? অ্যাডিনোসিন এ। অ্যাডিনোসিন মানে এই যে নিউক্লিওসাইডটি ছিল অ্যাডিনোসিন, অ্যাডিনোসিন অর্থাৎ এখানে অ্যাডিনিন নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা ফসফেট গ্রুপ যুক্ত আছে। তাহলে অ্যাডেনিন পেন্টোজ শর্করা দিয়ে তাকে কী বলেছে? এই নিউক্লিওসাইডটাকে কী বলেছে? অ্যাডিনোসিন। তাহলে এই অ্যাডিনোসিনের সঙ্গে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায় তখন এটাকে বলা হবে কি? অ্যাডেনাইলিক অ্যাসিড। পরীক্ষায় কোশ্চেন দেবে কিন্তু অ্যাডেনাইলিক অ্যাসিড এইরকম একটি স্ট্রাকচার তুলে দেবে, তখন বলবে এটি কি অ্যাডেনোসিন না অ্যাডিনাইলিক অ্যাসিড না অ্যাডেনিন। তখন যদি ফসফেট থাকে বলতে হবে কি এটি অবশ্যই একটি নিউক্লিওটাইড, অবশ্যই এর নাম হচ্ছে কি অ্যাডেনাইলিক অ্যাসিড। এরপর দেখো যদি ওই নাইট্রোজেন বেসটি গুয়ানোসিন হয়, জি হয়, তাহলে গুয়ানোসিন হয়, তাহলে এই যে গুয়ানিন যদি হয়, তাহলে এই গুয়ানোসিন এর সঙ্গে যদি গুয়ানিন যুক্ত করা হয় তাহলে মানে কি বলছে? গুয়ানোসিন সঙ্গে কি রয়েছে? এটি হচ্ছে গুয়ানোসিন সঙ্গে যদি ফসফেট যোগ করা হয়, দেখো গুয়ানোসিন, এটি হচ্ছে গুয়ানোসিন সঙ্গে ফসফেট যোগ করা হয়ে গেছে, তখন এই নিউক্লিওটাইডটিকে বলা হবে কি? গুয়ানাইলিক অ্যাসিড। গুয়ানাইলিক অ্যাসিড। এরপরে দেখো থাইমিডিন অর্থাৎ নাইট্রোজেন বেস কি রয়েছে? থাইমিন আর পেন্টোজ শর্করা মিলে থাইমিডিন, এর সঙ্গে যদি একটা অজৈব ফসফেটকে যোগ করে দেওয়া হয় তখন সেটাকে কি বলা হবে? থাইমিডিলিক অ্যাসিড। থাইমিডিলিক অ্যাসিড, বোঝা গেল? এরপরে আমরা যাব কিসে? যদি এখানে নাইট্রোজেন বেসটি সাইটোসিন হয়ে যায়, সাইটোসিন, সাইটোসিন নাইট্রোজেন বেস পেন্টোজ শর্করা মিলে নিউক্লিওসাইড সাইটিডিন, ওর সঙ্গে যদি একটি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায় তখন সেটাকে বলা হবে কি? সাইটিডিলিক অ্যাসিড। সাইটিডিলিক অ্যাসিড। এবার দেখো ইউরাসিল, এটা এবার আমরা দেখব আরএনএ। এই যে দেখো ইউরাসিল রয়েছে সঙ্গে পেন্টোজ শর্করা মানে নিউক্লিওসাইড কি তৈরি করেছে? ইউরিডিন। এর সঙ্গে যদি ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায় তখন এটাকে বলবো কি? ইউরিডিলিক অ্যাসিড। ইউরিডিলিক অ্যাসিড। তাহলে এই রকমভাবে স্ট্রাকচার দেওয়া থাকবে, বলতে হবে এটার নাম কি। যদি ফসফেট পেন্টোজ শর্করা ইউরিডিন থাকে মানে নাইট্রোজেন বেস থাকে অবশ্যই এটি একটি নিউক্লিওটাইড, সেই নিউক্লিওটাইডের নাম হবে। যদি ইউরাসিল থাকে ইউরিডিলিক অ্যাসিড, যদি থাইমিন থাকে থাইমিডিলিক অ্যাসিড, অ্যাডিনিন থাকে অ্যাডিনাইলিক অ্যাসিড। এইরকমভাবে আমাদের এইরকম স্ট্রাকচার দেওয়া থাকবে। পরীক্ষায় কিন্তু নিট পরীক্ষাতে এইরকমভাবে তোমাদের সলভ করতে হবে, তাছাড়া বোর্ড এক্সামেও এইরকমভাবে কোশ্চেন আসতে পারে। তাহলে আমরা নিউক্লিওটাইড সম্পর্কে জানলাম এবং নিউক্লিওসাইড সম্পর্কে জানলাম। তাহলে আমরা দেখেছিলাম নিউক্লিক অ্যাসিডের গঠনগত উপাদান বা একক কি? নিউক্লিওটাইড। তাহলে এই যে দেখো এটি ডিএনএ, যদি আমরা দেখি এইরকম একটা নিউক্লিওটাইড আরও আরেকটি নিউক্লিওটাইড এরকম চেন আকারে যুক্ত হয়ে কি তৈরি করতে পারে? ডিএনএ। পরের ভিডিওতে আমরা ডিএনএ স্ট্রাকচার সম্পর্কে জানবো, ডিএনএ এবং আরএনএ। তাহলে কীভাবে এই নিউক্লিওটাইডগুলো একটা আরেকটির সঙ্গে যুক্ত হয়ে এই ডিএনএ বা আরএনএ তৈরি করতে পারে তা আমরা একটু দেখে নেব। দেখো এই নিউক্লিওটাইডটির চিত্র আমরা এখানে অঙ্কন করব। তাহলে এটি একটি নিউক্লিওটাইড যেখানে 1 নম্বর কার্বনে কি যুক্ত রয়েছে? দেখো নাইট্রোজেন বেস। 2 নম্বর কার্বনে কি রয়েছে? এইচ। 3 নম্বর কার্বনে কি রয়েছে? OH। 4 নম্বর কার্বনে H। 5 নম্বর কার্বনে কি রয়েছে? CH2OH। তাহলে এটি একটি নিউক্লিওটাইড। আরও আর একটি নিউক্লিওটাইড আমরা দেখব যেগুলি পরস্পর চেন আকারে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করে? ডিএনএ তৈরি করে। তাহলে এখানে একটি নাইট্রোজেন বেস ছিল ধরো অ্যাডেনিন, এখানে ধরো কি রয়েছে? গুয়ানিন। তাহলে কি রয়েছে? OH, এখানে রয়েছে H, এখানে কি রয়েছে? CH2OH। স্টুডেন্টস এখানে বলা হয়নি এখানে কি থাকবে? ফসফেট গ্রুপ একটি যুক্ত থাকবে, এখানে আর OH গ্রুপ থাকবে না। তাহলে এটি একটি নিউক্লিওটাইড। দেখো নাইট্রোজেন বেস
পেন্টোজ শর্করা ফসফেট গ্রুপ, এটিও একটি নিউক্লিওটাইড। দেখো এখানে ফসফেট গ্রুপ যুক্ত আছে, পেন্টোজ শর্করা নাইট্রোজেন বেস। তাহলে এই একটি নিউক্লিওটাইডের এটা কত নম্বর কার্বন? 3 নম্বর কার্বনের OH। এবং এই একটি নিউক্লিওটাইডের এটি কত নম্বর কার্বনের ফসফেট? 5 নম্বর কার্বনে যুক্ত ফসফেট পরস্পর যুক্ত হয়ে যায়, বিশেষ একটা বন্ধনী গঠন করে, যাকে বলা হয় কি ফসফোডাইএস্টার বন্ড। ফসফোডাইএস্টার বন্ড গঠনের মাধ্যমে একটি নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের OH অপর আর একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনের ফসফেট গ্রুপ যুক্ত হয়ে যায়, দিয়ে এইরকমভাবে পলি নিউক্লিওটাইড চেন গঠনের মাধ্যমে কি তৈরি করতে পারে? ডিএনএ তৈরি করতে পারে। ডিএনএতে কেবলমাত্র আমরা দেখব ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড, আরএনএ যদি দেখি এরকমভাবে যুক্ত হবে রাইবো নিউক্লিওটাইড, মানে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড। আরএনএ দেখবো আমরা কি রাইবো নিউক্লিওটাইডগুলো চেন আকারে যুক্ত হয়ে এইরকমভাবে আরএনএ তৈরি করেছে। স্টুডেন্টস, এবার আমরা জানবো কি চারগফ এর ক্ষার সূত্র বা বেস ইকুইভ্যালেন্ট সূত্র। বিজ্ঞানী চারগফ বলছেন কি ডিএনএতে মোট পিউরিন বেসের পরিমাণ এবং পিরিমিডিন বেসের পরিমাণ সমান হবে। তার মানে যত পরিমাণ পিউরিন বেস থাকবে তত পরিমাণ কি বেস থাকবে? পিরিমিডিন। পিউরিন কে অ্যাডেনিন গুয়ানিন, পিউরিন অ্যাডেনিন গুয়ানিন, পিরিমিডিন কি হয়? থাইমিন সাইটোসিন। তাহলে একটি ডিএনএতে যত পরিমাণ পিউরিন বেস থাকবে ঠিক তত পরিমাণ কি থাকবে? পিরিমিডিন বেস থাকবে। এটিকে বলা হয়েছে কি চারগফের ক্ষার সূত্র বা বেস ইকুইভ্যালেন্ট সূত্র। এটিকে কেমনভাবে প্রকাশ করা হয় দেখো, অ্যাডেনিন প্লাস গুয়ানিন এটা হচ্ছে পিউরিন বেস বাই থাইমিন প্লাস সাইটোসিন ইজিক্যাল টু 1। অর্থাৎ পিউরিন বেস যত পরিমাণ থাকবে ঠিক তত পরিমাণ কি বেস থাকবে? পিরিমিডিন বেস থাকবে। এটিকে আরও একভাবে লেখা যায় কি হয়? অ্যাডেনিন প্লাস গুয়ানিন অর্থাৎ পিউরিন বেস ইজিক্যাল টু থাইমিন প্লাস সাইটোসিন। অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজিক্যাল টু থাইমিন প্লাস সাইটোসিন। এটিকে আরও একরকমভাবে লেখা হয়, বলা হয় কি অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজ টু থাইমিন প্লাস সাইটোসিন ইজিক্যাল টু 1। তাহলে এইরকমভাবে যে কোনো একটি এইরকমভাবে তুলে দেওয়া থাকবে, দিয়ে তোমাদের সেখানে কিন্তু টিক মারতে হবে কোনটি সঠিক। হয় এটি তুলে দেওয়া থাকলো, অন্যগুলি ভুল থাকলো, বা এটি দেওয়া থাকলো বা এইটি দেওয়া, সঠিকটি আমাকে টিক মারতে হবে। অর্থাৎ যত পরিমাণ পিউরিন বেস থাকে তত পরিমাণ পিরিমিডিন বেস। অ্যাডেনিন প্লাস গুয়ানিন বাই থাইমিন প্লাস সাইটোসিন ইজিক্যাল টু 1, অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজিক্যাল টু থাইমিন প্লাস সাইটোসিন। অর্থাৎ মোট পিউরিন বেস মোট পিরিমিডিন বেস বা অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইজিক্যাল টু থাইমিন প্লাস সাইটোসিন ইজিক্যাল টু 1। এটিকে বলা হয়েছে কি চারগফের বেস ক্ষার সূত্র বা বেস ইকুইভ্যালেন্ট সূত্র। তাহলে এটি ছিল নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা উল্লেখ করব ডিএনএর ভৌত মডেল।